সকল ধর্মের নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। আইনি রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছেন সরকারি দলের নেতারা, অভিযোগ জামায়াত আমিরের। বললেন সরকার নৈতিকভাবে দেশ চালাতে ব্যর্থ। হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্র দলের মামলা, নতুন কোনো স্বৈরাচার মেনে নেবে না দেশের মানুষ, সার্জিস আলমের হুঁশিয়ারি। কাঁচা বাজার, মুরগি এবং ডিমের বাজারে আবার অস্বস্তি, গ্যাস সংকটে নাকাল রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা, বাড়ছে লাকড়ির চুলার ব্যবহার। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ। যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল ধর্মের নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করছে বিএনপি। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সকল ধর্ম কিংবা জাতিগোষ্ঠীর নামে বিভেদ দূর হবে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সকল ধর্মের ও গোষ্ঠীর নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সকলের অধিকার রক্ষা হবে। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মূল যে দুর্বলতাটা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারিনি। গণতন্ত্র হলেই আমাদের পারস্পরিক যে অধিকার, আপনার অধিকার, আমার অধিকার, ধর্মীয় অধিকার, সব কিছু এখানে রক্ষা হতো। যেহেতু আমরা পারিনি, সেই কারণে সেই অধিকারগুলো সবসময় রক্ষা করা সম্ভব হয়নি। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে জানিয়ে উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আসুন আমরা সেই চেষ্টাটা করি। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। এ সময় মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। যারা 71কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই বিএনপি সরকার গ্রহণ করেছে। এ সময় সেখানে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, দেশের পর্যটন খাতকে দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে আজও রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যার আগে তিনি পরিদর্শনে বের হন। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিকেল 4:05 গুলশানের বাসা থেকে বের হন। নিজে গাড়ি চালিয়ে সন্ধ্যে 6:10 দিকে শ্যামলী অতিক্রম করেছেন। এর আগে গতরাতে ঢাকা উত্তর সিটির কিছু এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। এই সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এই সময় নিজে গাড়ি
চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কিভাবে পরিচালিত হচ্ছে তা দেখতে এই আকস্মিক পরিদর্শন সরকার প্রধানের। এ সময় তিনি রাজধানীর সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগর সেবার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। আইনি রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা। বিকেলে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে এমন অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আরেকটি অনুষ্ঠানে তিনি জানান, দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় এই সরকার নৈতিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। শুক্রবার বিকালে হবিগঞ্জের হামলায় চোখ হারানো জাতীয় নাগরিক পার্টির নেতা আলিফকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখতে যান জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের বলেন, আইনের রক্ষক হয়েও সরকারি দল ভক্ষকের ভূমিকা পালন করছে। সবার কথা বলার অধিকার সরকারকেই নিশ্চিত করতে হবে। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় সরকার নৈতিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন জামাতে আমির। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী। তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে। এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। সরকারি দল এসব নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। এদিকে জুলাই শহীদদের মর্যাদা ও আহতদের সুস্থতা কামনায় বাদ জুম্মার রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি পোস্টমর্টেম হবে। কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চাইলে তাদেরও স্বৈরাচার হতে দেওয়া হবে না। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি ক্ষমতায় গিয়ে একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না। কোম্পানিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল। 90-এর গণঅভ্যুত্থানের পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচনে জাতীয় পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোনো মানুষ আর খুঁজে পাবেন না। হবিগঞ্জের ছাত্রদলের ওপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ করে পাল্টা মামলা করেছে জেলা ছাত্রদল। এই মামলায় অজ্ঞাত আরও 40 থেকে 45 জনকে আসামি করা হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রোকন বাদী হয়ে সদর থানায় এই মামলাটি করেন। লিখিত অভিযোগে বাদী দাবি করেছেন, গত 28 জুলাই ছাত্রদলের অনুষ্ঠানে যাবার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপি নেতাকর্মীরা লোহার রড,
এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কের হোসেন ইমন সহ কয়েকজন আহত হয়। এর আগে গাড়িবহরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে 111 জনের বিরুদ্ধে মামলা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেলা এনসিপি সদস্য সচিব মাহবুবুল বারী মুবিন বাদী হয়ে বুধবার এই মামলাটি দায়ের করেন। 24 জুলাই আন্দোলনকালে 31 জুলাই ছিল নানা নাটকীয়তায় ভরা। একদিকে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, অপরদিকে গৃহদাহ জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগ। এই দিনে দলের প্রধান কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিনে ডিবির হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাকে বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সরকার। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘটনাবহুল সেই দিনের আদ্যোপান্ত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। স্বৈরাচার আওয়ামী লীগের মসনদ তখন কাঁপছে ছাত্র জনতার তীব্র আন্দোলনে। মারণাস্ত্র দিয়ে গুলি, হামলা, মামলা, সাউন্ড গ্রেনেড দিয়েও যখন আন্দোলন স্তমিত করা যাচ্ছিল না, তখন আটক সমন্বয়কদের ডিবি প্রধান হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। লন্ডন থেকে মাফিয়া সরকারকে হটাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতি হাসিনার কেন এত আক্রোশ? কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো? কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল? কেন আজ 10,000-এরও বেশি ছাত্রছাত্রীকে নির্মমভাবে আহত করা হলো? তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন এতটা সন্নিকটে। শেষ রক্ষায় ফ্যাসিস্ট হাসিনার সব চেষ্টা ভেস্তে যায় খড়কুটোর মতো। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল পুরো বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। পরিবারের সাথেও আটক সমন্বয়কদের দেখা করতে দেওয়া হয়নি। ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার লোকসভায় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। সংসদীয় কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক কারণে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ আইনগত কাঠামো অনুযায়ী বিবেচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এই কমিটি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
সার্জিও গোর দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। মিয়ানমারের রাখাইন থেকে উৎখাত হয়ে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত। সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এই সফরে প্রতিফলিত হতে পারে। প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও তিনি বাংলাদেশের নেতৃত্বের কাছে তুলে ধরতে পারেন। কাঁচা বাজার, মুরগি এবং ডিমের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, করলার কেজি 100 টাকা, বরবটি 120, বেগুন প্রকারভেদে 180 টাকা পর্যন্ত দাম রাখা হচ্ছে। কাঁকরোল 100 আর পটল 70 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 360 টাকায়। বেড়েছে প্রাণীজ আমিষের দামও। ডজনের ডিমের দাম বেড়েছে 10 টাকা, কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালী মুরগি 320 টাকা। বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাকে। রাজধানীতে গ্যাসের সংকট আরও প্রকট হয়েছে। সাময়িক বন্ধ রয়েছে অনেক সিএনজি ফিলিং স্টেশন। চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না, জানিয়েছেন ভোক্তারা। তিতাসের লাইনে গ্যাসের চাপ কম থাকায় উপায় না পেয়ে বৈদ্যুতিক চুলা, সিলিন্ডার আর লাকড়ির চুলার ব্যবহার বাড়ছে ঢাকায়। রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রূপান্তর করে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে ভাসমান এলএনজি সরবরাহ কেন্দ্রে সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমেছে। একই সাথে তিতাসের লাইনে চাপ কমে যাওয়ায় ঢাকাসহ দেশব্যাপী তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা ও ফিলিং স্টেশনে। সরবরাহ কম থাকায় যানবাহনে চাহিদা মতো গ্যাস দিতে পারছেন না সিএনজি পাম্প ও ফিলিং স্টেশনগুলো। এতে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। গত 4-5 দিনের থেকে আজকে সময়টা একটু কম লাগছে, অল্প গাড়ি পাইছি আর কি। 130 টাকার গ্যাস লইছি, 3 কাপ মারার আগেই গ্যাস শেষ। গ্যাসে তো সব হাওয়া। মানে 175 টাকার গ্যাস দিয়ে তো কি চালাবো আমি নিজেই বলতে পারতেছি না। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমার লাইভে আমি গেল বৃহস্পতিবার মহাখালী এবিএম এ সিরিয়াল দিছি রাত 11:30টায়, সকাল 8টায় আমি গ্যাস পাইছি। এর প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। লাইনে গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না অনেক পরিবারে। বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে। 15-16 দিন ধরে গ্যাস নাই। আমাদের স্টোভ কিনে, কেরোসিন কিনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা গরিব মানুষ, সীমিত ইনকাম। সারাদিনে যদি একটুও গ্যাস থাকতো তাহলে আমরা টুকটাক রান্না করে উঠতে পারতাম, কিন্তু সারাদিনেই গ্যাস থাকে না। আর মাটির চুলায় রান্না বান্না করে আসলে অনেক কষ্টই হয়ে যায়। যতই শীঘ্রই পারে এই গ্যাসের সমাধানটা যেন করে দেয়। এদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় কলকারখানায়ও উৎপাদন কমেছে। 10 আগস্ট পর্যন্ত এই সংকট থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শুরু থেকেই বিতর্কের মুখে বরগুনার তালতলীতে নির্মিত বরিশাল 350 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথমে জমি জবরদখল, তারপর ওঠে বন কাটা কিংবা নদী ভরাট সহ নানান দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। কিন্তু ধারাবাহিক অভিযোগ উঠলেও কোনো অভিযোগে আমলে নেয়নি তৎকালীন সরকার। চালু হবার 3 বছর না যেতেই এবার এই বিদ্যুৎ কেন্দ্রের দূষণ ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় চর্মরোগ সহ বিভিন্ন ইনফেকশনজনিত রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পানি দূষণে নদীতে মাছ না পেয়ে অনেক জেলেও কর্ম হারিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। বরগুনা থেকে ফিরে বিদ্যুৎ কেন্দ্রটির দখল, দূষণ এবং দুর্নীতি নিয়ে কেফায়েত শাকিলের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। সালেহা বেগম, মুখের মতো তার সারা শরীরেও ছড়িয়ে পড়েছে চর্মরোগ। দুঃসহ এই যন্ত্রণা, স্বাভাবিক জীবন যেন থেমে গেছে এই নারীর। তার অভিযোগ, এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরই তার শরীরে অস্বাভাবিকভাবে বেড়েছে চুলকানি। যত ওষুধ খাই কমে না, দেখালে ওঠে হেকেলে মানে সুই দিয়ে যেরমের গুঁতো মারে না, ওই গুঁতো। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িতে 2023 সালে চালু হয় বরিশাল 350 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সেই থেকে ওই এলাকায় ব্যাপক হারে চর্মরোগ ছড়িয়ে পড়ার অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া বড় অঙ্কজান পাড়ার 21 জন নারীর উপর জরিপে 17 জনের শরীরেই মিলেছে
চর্মরোগ। অন্য 4 জনেরও ছিল পরিবেশ দূষণজনিত রোগ। এই বিদ্যুৎ চালু হয়েছে পর আর কি এই রোগটা হয়েছে। এখন ওই গামে চেন্নাহান উঠতে আর কি খাও দিলে ছড়াই যায় আর কলতানি জ্বরে। ঘরে কিশোরী মেয়ে থাকলে যে একটা বরজাতি আইয়া দেখে হ্যাঁ ফিরে যায়, চেহারাটা সৌন্দর্য নাই আগের মতো। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্ট্রারের তথ্য বলছে, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর 2023 সালের তুলনায় 2025 সালে ওই এলাকায় স্কিন ইনফেকশনজনিত রোগী বেড়েছে 3.5 গুণেরও বেশি। ডায়রিয়ার রোগী প্রায় 2.5 গুণ আর অশনাক্ত বিষক্রিয়ার রোগী বেড়েছে প্রায় 3 গুণ। আমরা যেসব রোগী পেয়ে থাকি তাদের মধ্যে প্রায় 30% হচ্ছে স্কিনের সমস্যা, মানে চর্মরোগের রোগী। দূষিত পানির জন্য তাদের আরো অনেক ডার্মাটাইটিস, একজিমা, সোরিয়াসিস ইত্যাদি চর্মরোগ হয়ে থাকে। ইনফেকশনজনিত রোগ বৃদ্ধির কারণ জানতে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকায় যত্রতত্র ফেলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দূষিত উপাদান। গ্লাসুলের মতো দূষিত পদার্থ ফেলে দেওয়া হয় জনগণের চলাচলের রাস্তায়ও। এছাড়া না ঢেকে কয়লা পরিবহন করা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গরম পানি নদীতে ছেড়ে দেওয়ারও অভিযোগ স্থানীয়দের। পর্যটনের যে ময়লাগুলো, ওই ময়লাগুলো গাড়িতে আনিয়া তোর ওরা হালায়, খালে ফালায়, আপনি রাস্তার ডালে ফালাইলে এই ময়লা দিয়ে এই পানি দিয়ে সবাই রান্না বান্না করে, গোসল করে। ওই বিষাক্তগুলো সবার গায়ে লাগে। গায়ে লাগলে অ্যালার্জি, হাঁসকাশি, আপনার যত রোগ এই ময়লা থেকে হয়। গায়েও লাগে বিষের মতন ভয়। আজকে আমি নদীতে নামছি, দেখেন কি পরিস্থিতি, অ্যালার্জি হয়েছে প্রচুর, মানে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। এমনিতেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ, জলবায়ু ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি কমপ্লায়েন্স না মানায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গ্লাসগুলো পাওয়ার প্ল্যান্টগুলোতে তাপমাত্রা নিরোধক ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। এটি চুলকানি, অ্যালার্জি, বিভিন্ন রকমের রোগে তৈরি করতে পারে চামড়াতে লাগলে, আর নিঃশ্বাসের মাধ্যমে মানব শরীরে গেলে এটা কার্সিনোজেনিক এলিমেন্টস এবং এটার কারণে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিছুই জানে না বলে দাবি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। আমি তো ওদের পাওয়ার প্ল্যান্টে এখনো যাইনি কখনো, তারা কি কমপ্লেন্স মানতেছে না, আগে ওদের একটু নেন, জিনিসগুলো আমাকে দিয়েন, আমি ওদের সাথে কথা বলবো, দেখি, তারপরে যদি না মানে তখন ধরা যাবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয়ের দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। এটা একটা দানবীয় বলতে পারেন যে এই পাওয়ার প্ল্যান্টকে ঘিরে তৈরি হয়ে গেছে। এইটা রেজিস্ট করা বা এটার প্রতিকার করা, এখন এটা বন্ধ করা বা এটার বাতিল হওয়াটা জরুরি হয়ে গেছে। বিদেশি বিনিয়োগের অজুহাতে সবাই সেটা এড়িয়ে যেতে চায় এবং সরকার যে নিষ্ক্রিয় সেটাও আইডেন্টিফাই করে সরকারকে প্রেসারে রাখা দরকার। অভিযোগগুলোর বিষয়ে জানতে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা পাওয়ার চায়নাকে একাধিকবার মেইল পাঠানো হলেও কোনো জবাব দেয়নি চাইনিজ কোম্পানিটি। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, বরগুনা। থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্ত রোগীদের ডেটাবেস তৈরি করে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, নতুন রোগী শনাক্ত করে তাদের চিকিৎসায় সবাইকে এগিয়ে আসতে হবে। আর থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। এতে অংশ নেন দেশ বরেণ্য চিকিৎসক, রক্তদাতা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া রোগীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই পরিস্থিতির উন্নতি হবে। থ্যালাসেমিয়া চিকিৎসা সম্পর্কে সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। এক্ষেত্রে একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়াস করতে, থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায় সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। প্রত্যন্ত গ্রামেও উপসর্গ শনাক্ত করা যায়।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আমরা গ্রামে যাই, আমরা দেখি যে হারে কিডনি রোগী, যে হারে মানে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, তারপর লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, টিউবারকুলোসিস, সবগুলি যদি একখানে করি, it will exceed 20% of the total population. Seriously বেড়ে যাচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের জন্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোগীদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সমাজের প্রতিটি সচ্ছল মানুষের উচিত স্বেচ্ছাসেবকমূলক কাজের সাথে যুক্ত হওয়া। বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা নিশ্চিত করতে পারলে এবং রক্তদান আন্দোলন অব্যাহত রাখলে আমরা অচিরেই নতুন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা শূন্যের নামে আনতে সক্ষম হব। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 170 জন রক্তদাতা ও 41টি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক সনদপত্র তুলে দেওয়া হয়। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যেসব স্থান রয়েছে সেগুলোর স্মৃতি ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুক্তিযুদ্ধের একটি সম্মুখ সমরের স্থান পরিদর্শন শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষণ করেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনাকে পৌঁছে দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, 2024 সালে রক্তাক্ত গণ অভ্যুত্থানে সবকিছুই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ঘিরে। বিভিন্ন সময় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণের প্রতিরোধের কথা উল্লেখ করেন তিনি। যারা এই দাবি রাখার চেষ্টা করেছে, জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধের যে সম্মুখ সমরের যে স্থানগুলো ছিল সারা দেশে, যেখানে যুদ্ধ হয়েছে, সেই স্থানগুলোতে আমরা সেই স্মৃতি সংরক্ষণ করার জন্য কোনো একটা স্থাপনা অথবা একটা স্তম্ভ এই ধরনের একটা উদ্যোগ নিব এবং এটাকে লিপিবদ্ধ করে নথিভুক্ত করব। সৈয়দপুরে এরকম 3টি সম্মুখ সমরের যুদ্ধ স্থান রয়েছে, এর মধ্যে একটি আজকে পরিদর্শন করে গেলাম। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে এটার পূর্ণাঙ্গ ইতিহাসটা সেটিকে লিপিবদ্ধ করা এবং সেখানে একটা স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য কোনো ধরনের একটা স্থাপনা তৈরি করা যায় কিনা সেটার সম্ভাব্যতা যাচাই করে সেই উদ্যোগটা আমরা নিব। এটি আসলে আমাদেরকে জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা কলেজের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন, যতই হরতাল এবং অবরোধ হোক না কেন, পড়াশোনা না করে GPA-5 নকল এবং অটো পাস করার সুযোগ এদেশে আর হবে না। লেখাপড়ার কোনো বিকল্প নেই, তাই সকল শিক্ষার্থীকে তাদের পড়ার টেবিলে বসতে হবে। রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে নাটোরকে দ্রুত মাদক এবং সন্ত্রাসমুক্ত করা হবে বলেও জানিয়েছেন দুলু। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সকল ধর্মের নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করছে বিএনপি, বলেন মির্জা ফখরুল। ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। আইনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন সরকারি দলের নেতারা, অভিযোগ জামায়াত আমিরের, বলেন সরকার নৈতিকভাবে দেশ চালাতে ব্যর্থ। হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্র দলের মামলা, নতুন কোনো স্বৈরাচার মেনে নেবে না দেশের মানুষ, হুঁশিয়ারি সার্জিস আলমের। কাঁচা বাজার, মুরগি ও ডিমের বাজারে আবারও অস্বস্তি। গ্যাস সংকটে নাকাল রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা, বাড়ছে লাকড়ির চুলার ব্যবহার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।